আমি রিমা। ছোটবেলা থেকে আমাকে মা অনেক কষ্টের ভিতরে মানুষ করেছে। আমি ভালোবাসার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু তার পরিবর্তে পেলাম বিশ্বাসঘাতকতা। হাতের চিঠিটা যখন আমি পেলাম, সেটা আমার কাছে শুধু চিঠি ছিল না, ওটা ছিল বিশ্বাসঘাতকতার জেরক্স কপি, যা আমাকে বারবার বলেছে পায়ের নিচে মাটি শক্ত করতে। মা শুনছো? আমার একটি পড়ার টেবিল হলে ভালো হয়। মাথা নিচু করে পড়তে বড্ড কষ্ট হয়। তুমি কি আমাকে একটি টেবিল চেয়ারের ব্যবস্থা করে দিতে পারবে? আমার বান্ধবীরা সবাই পড়ার টেবিলে পড়াশোনা করে, আর আমাকে দেখো মাথা নিচু করে পড়তে হয়। মাথাটা খুব ব্যথা করে। আমার কি অত সামর্থ্য আছে রে মা? সংসার খরচ চালিয়ে তোর পড়ার জন্য টাকাও গোছাতে হয়। এখন যদি তুই আবার টেবিলের জন্য বায়না ধরিস, তাহলে কি করে চলবে বল? ঠিক আছে মা, এখন শুয়ে পড়ো, রাত অনেক হয়েছে, বিশ্রাম নাও তো। আমি তো বুঝি মা, তুমি আমার জন্য কত কষ্ট করো। আমি পড়াশোনা শেষ করে যখন চাকরি করব, তখন তোমার কোনো কষ্ট হবে না। দেখো, আমার চাওয়া একটাই, তুই ভালো মানুষ হ। ভালো মনের একটা ছেলের হাতে তোকে যখন তুলে দিতে পারবো, তখন আমার শান্তি। জীবনে কষ্ট তো কম করিসনি। আমি কাল ঘোষগিন্নিকে বলে পুরনো একটা চেয়ার টেবিলের ব্যবস্থা করব, দেখি সে দেয় কি না। এই রিমা, শিমুলকে তোর কেমন লাগে রে? বেশ কিছুদিন ধরে দেখছি শিমুল তোর জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকে। আমাকে বলেছে তোর সাথে নাকি তার খুব গুরুত্বপূর্ণ কথা আছে। আজ বাড়ি ফেরার পথে কথা বলে নিস, ঠিক আছে? কেমন আবার লাগবে? আমার কাছে তো ভালোই লাগে, কিন্তু তার সাথে কথা বলার মতো সময় আমার নেই। গ্রামের মানুষ যদি দেখে আমি তার সাথে কথা বলছি, তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে, বুঝিস না? এ দেখবে, তুই একবার কথা বলে দেখিস কি বলে। আর তাছাড়া দেখতে শুনতে তো বেশ ভালোই আছে। শুনেছি শিমুলের বাবা কেউ বেঁচে নেই, এখানে খালার কাছেই বড় হয়েছে। এমন একটা ছেলেকে কি করে তুই অবহেলা করবি শুনি? এই রিমা, শুনছো? একটু দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। কিরে রিমা, শিমুল তোকে ডাকছে রে। তুই তো দেখছি লজ্জায় লাল হয়ে যাচ্ছিস। মুখে বলিস তুই এসবের মধ্যে নেই, কিন্তু এখন তো দেখছি লজ্জায় চুপসে যাচ্ছিস। তোরা কথা বল, আমি চলি। কি হলো, এভাবে পালাচ্ছ কেন? আমি কি তোমার শত্রু নাকি? তোমার কি মনে হয় আমি বাঘ না ভাল্লুক? ভয়ে পালিয়ে যাচ্ছ যে? দাঁড়াও, কথা বলি। এভাবে রাস্তার মাঝে ডাকাডাকি করা ভালো না, কিন্তু লোকে দেখলে বাজে কথা ছড়াবে। যা বলবেন দ্রুত বলেন, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা আমার পক্ষে সম্ভব না। আচ্ছা আচ্ছা, রাগ করো না। আমি শুধু বলতে চাইছিলাম তোমার সাথে আমার কথা বলতে খুব ভালো লাগে। মানে আমি তোমাকে আমার জীবন সঙ্গী বানাতে চাই। তুমি চাইলে এটা সম্ভব হবে। আমি এখন আসছি। এসব নিয়ে কথা বলতে আমার খুব লজ্জা করছে। কেউ দেখে ফেলার আগে আমাকে এখান থেকে যেতে হবে। মা রিমা, আমি শুনলাম তুই ওই পাড়ার শিমুল নামে ছেলেটার সাথে প্রতিদিন কথা বলিস। তার সাথে প্রতিদিন কিসের কথা বলিস রে? তোদের মাঝে কি কোনো সম্পর্ক হয়েছে নাকি? তুমি কি করে জানলে? এখন জেনে যখন ফেলেছ, বলতে আর কোনো বাধা নেই। আমি শিমুলকে ভালোবাসি মা, আর ওকেই বিয়ে করতে চাই। ওর সাথে আমাকে বিয়ে দেবে মা? শেষে কিনা তুই ওই শিমুলকেই বেছে নিলি? ছেলেটাকে আমি খুব ভালো করেই চিনি। এক নাম্বারের ফটকা। মেয়েদের পিছনে ঘোরা ছাড়া তার আর কোনো কাজ নেই তো। আমি তোকে ওর থেকে ভালো ছেলেকে দিয়ে বিয়ে দেব। তুই ভাবিস না, ওকে ভুলে যা মা। এখন আর সে আগের মতো নেই, অনেক পরিবর্তন হয়েছে। সে আমাকে অনেক ভালোবাসে, আর আমিও। বিয়ে করলে আমি তাকেই করব। গোলাপি বানুর অনিচ্ছা থাকা সত্ত্বেও রিমাকে শিমুলের সাথে বিয়ে দিয়ে দেয়। মেয়ের জেদের কাছে নিজের ইচ্ছাকে বিসর্জন দিয়ে মেয়ের স্বপ্ন পূরণ করে।
আজ কতদিন হলো তুমি কাজে যাও না বলো তো? এভাবে আর কতদিন বসে থাকবে? অন্যের ঘাড়ে বসে বসে খাওয়ার থেকে কাজ করে খাওয়া তো অনেক ভালো, তাই না? তুমি এদিকে আলসেমি করে কাজে যাও না, আর খালাম্মা আমাকে কথা শোনায়। তুমি কথা শোনো না কেন? তোমার মা তোমাকে টাকা পয়সা দিলেই তো একটা ব্যবসা শুরু করতে পারে। এখন কাজ কি এত সহজ? তোমার মাকে বলো কিছু টাকার ব্যবস্থা করতে। প্রতিদিন তোমার এমন টাকার পেঁচাল শুনতে ইচ্ছা করছে না আমার। খালাম্মা রান্না করার জন্য ডাকছে, ঘর থেকে বের হলেই তো আবার তার ভাষণ শুরু হবে। মায়ের কথা শুনে যদি পড়াশোনাটা চালিয়ে যেতাম সেটাই ভালো হতো। বলি, আমার কি গোলা ভরা ধান আছে যে তোমাদের বসিয়ে বসিয়ে খাওয়াবো? তোমাদের জন্য অনেক করেছি, আর কিছু করতে পারবো না। সুন্দর ছেলে দেখেছো, অমনি গলায় ঝুলে পড়েছো। ছেলের কাজ কি সেটা দেখারও সময় পাওনি। আমি কি করব খালাম্মা? ও বিয়ের আগে বলেছে অনেক ভালো চাকরি করে, ভালো বেতন পায়, আমাকে নিয়ে আলাদা থাকবে, কিন্তু এখন দেখছি সব মিথ্যা ছিল। তুমি আবার কি করবে শুনি? লোভে চোখটা চকচক করে উঠেছিল যে, এখন তো আবার একটা মেয়েও জন্ম দিয়েছো। খালাম্মা, আমি গোয়ালঘর পরিষ্কার করতে যাচ্ছি। শিমু কান্না করলে ওরে একটু ধরেন। আর খালাম্মা, আজ আমার মা এলে তার সাথে গিয়ে কিছুদিন থেকে আসব। রোজ রোজ এত টেনশন আমার আর ভালো লাগে না। যদি মায়ের কাছে গিয়ে একটু মাথাটা ঠান্ডা থাকে। তোমার মা এলেই তার সাথে চলে যেওক্ষণ, আরে বাড়িতে ফিরে এসো না। তোমার অকর্মা স্বামীটাকেও সাথে করে নিয়ে যেও। এতদিন আগলে রেখেছিলাম, আর পারবো না। মা, তোমার ও বাড়িতে গিয়ে আমাকে আনতে যাওয়ার কথা ছিল যে, যাওনি কেন? শেষে আমি একাই চলে এলাম। তোমার জামাই কাজের খোঁজে শহরে গেছে। আমার আর ও বাড়িতে একা একা ভালো লাগছিল না। আমি গিয়েছিলাম তো, তোর খালা শাশুড়ি তোকে যেভাবে কথা শোনাচ্ছিল তাতে ও বাড়িতে ঢোকার কোনো রুচি আমার এলো না, তাই গেট থেকেই ফেরত এসেছি। মা, তুই এসেছিস, থাক। আমি বুঝতে পেরেছি এ খেতায় তোর শীত যাবে না রে মা। তুমি যে কি বলো না, শিমুল আমাকে যথেষ্ট ভালোবাসে। কোনো কাজ কাম নেই, তাই মাঝে মধ্যে অমন করে। তুমি না হয় আমার একটা কাজের ব্যবস্থা করে দাও। দুজন মিলে ইনকাম করলে সংসারটা একটু ভালোভাবেই চলবে। ভেবেছিলাম তোকে পড়াশোনা করিয়ে ভালো ঘরে দিয়ে দেব, কিন্তু দেখ আজ কি হলো। তুই এখন বলছিস আমি যে কাজ করি তেমন একটি কাজই তোকে খুঁজে দে। এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? মা, তুমি এভাবে বলছো কেন? কাজ করেই তো খাবো, চুরি তো আর করব না। তোমার ঘাড়ে বসে বসে খাওয়ার চাইতে কাজ করে খাওয়া অনেক ভালো। আর শিমুল এদিকে কাজের জোগাড় করে টাকা পাঠালে তখন আর অত সমস্যা হবে না। কি রে মালা, তুই এই অসময়ে এদিকে চলছিস কোথায়? কতদিন পর তোর সাথে দেখা। বিয়ের পর থেকে তো তোদের কারোর সাথে দেখাই হয়নি। তমা এখন কোথায় আছে রে? ওকে খুব মনে পড়ে। তুই মনে হয় এখনো কিছুই জানিস না, তাই না? আমি তো তোর কাছেই যাচ্ছিলাম, রাস্তায় পেয়ে ভালোই হলো। তা তুই এদিকে যাচ্ছিস কোথায় শুনি? এই কথা আর বলিস না রে। শিমুল শহরে কাজের খোঁজে বেরিয়েছে। কবে কাজ পাবে তার ঠিক নেই। প্রতিদিন মেয়েটার দুধ লাগে, মা আর কত সামলাবে বল। তাই আমি মোড়লদের বাড়িতে কাজ নিয়েছি, যাতে কোনো মতে দিনটা চলে যায়। তুই বললি আমি কিছু জানি না, কি জানবো? তোকে স্কুলে থাকতে কত বারণ করেছি তো আমার সাথে মেলামেশা বন্ধ কর, কিন্তু তোর কাছে তখন আমি খারাপ হয়েছিলাম। আজ দেখ তমাই তোর সর্বনাশ করলো। শিমুলের সাথে তমা পালিয়ে গেছে রে। ওদের মাঝে আগে থেকেই সম্পর্ক ছিল, তুই বুঝতে পারিসনি তো। কি বলছিস এসব? শিমুল তমাকে নিয়ে পালাবে কেন? তমা জানে না আমরা বিয়ে করেছি? আর তাছাড়া আমাদের একটি বাচ্চাও তো আছে। আমি এ কথা বিশ্বাস করি না রে। শিমুল টাকা ইনকাম করতে শহরে গেছে, তুই কি এখনো আমাকে হিংসে করিস? তুই কত বড় বোকা রে। শিমুল আসলে তোকে ভালোই বাসতো না।
ও তোমার সাথে বাজি ধরে তোর সাথে সম্পর্কে জড়িয়েছে। আর হিংসের কথা বলছিস? হিংসে তো করতো তোকে তমা। তুই ওর থেকে পড়াশোনায় ভালো ছিলি তো, এটা তার সহ্যই হতো না, সেজন্য এমন ফোন দিয়ে এঁটেছে রে। তোর বিশ্বাস না হলে এই চিঠিটা পড়ে দেখ, সব বুঝতে পারবি তারা তোর সাথে কত বড় প্রতারণা করেছে। রিমা, তোমাকে আজ একটা সত্য কথা জানতেই হবে। আমি আসলে তোমাকে কোনোদিনও ভালোবাসিনি। আমার হৃদয়টা সবসময় অন্য কারো ছিল। তোমার সবচেয়ে কাছের বান্ধবী তোমার জন্য ছিল। আমি প্রথম দিন থেকেই তোমাকে ভালোবেসেছি, শুধু সেই ছিল আমার প্রকৃত ভালোবাসা। কিন্তু হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল, পরিস্থিতির কারণে তোমাকে বিয়ে করতে হলো। কিন্তু আমি এটা কখনোই চাইনি। আমার কাছে বিয়ে ছিল শুধু একটি বোঝা, একটা বন্ধন, যেটা আমি কখনোই মেনে নিতে পারি না। আজ আমি সেই বন্ধন ছিঁড়ে ফেলছি। আমি যাচ্ছি তোমার সাথে নতুন জীবন শুরু করতে, যেখানে তোমার কোনো অস্তিত্বই থাকবে না। তোমাকে নিয়ে আমি কোনো ভবিষ্যৎ দেখি না, আর দেখতেও চাই না। এটা তুই কি করলি তমা? আমি আমার থেকে তোকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছি, কিন্তু পর্দার আড়ালে থেকে তুই বিশ্বাসঘাতিনীর পরিচয় দিলি। মারে, আমি তো তোকে আগেই বলেছিলাম এ ছেলে ভালো নয়, তোর সাথে ভালোবাসার নাটক করছে। এখন দেখলি তো সে কি করলো। ইস, তখনই যদি তুই আমার কথা শুনে এ সম্পর্ক থেকে বেরিয়ে আসতিস, তাহলে আজ আর এর দিন দেখতে হতো না। মা, তোমার কথা না শুনে আমি অনেক বড় ভুল করেছি। জীবন দিয়ে হলেও এ ভুল শোধরানো সম্ভব হবে না। কিন্তু আমি চুপচাপ বসে থাকবো না। দেখো, নিজেকে দাঁড় করিয়ে তারপরেই ছাড়বো। নিজের পায়ের নিচের মাটিটাকে শক্ত করব আগে। এক সময়ের কথা, এক চাষির 3 মেয়ে ছিল। চাষি তাদেরকে খুবই ভালোবাসতো, কিন্তু মেয়েদের বিয়ে দেওয়ার কিছুদিন আগেই চাষি মারা যায়। স্ত্রী রিজিয়া বেগম অনেক কষ্ট করে একে একে 3 মেয়ের বিয়ে দিয়ে দেয়। অনেক দিন হলো মেয়েদের বাড়িতে যাওয়া হয় না, তাদেরকে দেখার জন্য মনের মধ্যে ছটফট করছে। কি যে করি, মেয়ের বাড়িতে খালি হাতে কি করে যাই? লোক লজ্জারও তো একটা ব্যাপার আছে নাকি? চাচিমা, কোথায় গেলে গো? দেখো তোমার জন্য কি এনেছি। কি এনেছিস বাপু? আমি আমার মেয়েদের বাড়ি যাব বলে প্রস্তুতি নিচ্ছি। ভেবেছি একদিনে 3 মেয়ের বাড়িতে ঘুরতে যাব। বেশ ভালো সিদ্ধান্ত নিয়েছো গো চাচি, তোমার দম আছে বলতে হবে। 3টা মেয়েকে এক এক করে বিয়ে দিয়ে দিলে গো। তা বলছি কি, মেয়েদের বাড়িতে কিছু নিয়ে যাবে না? নিতে খুব ইচ্ছে করে রে বাপু, কিন্তু তুই তো জানিস আমার অবস্থা। নেওয়ার ইচ্ছে থাকলেও সাধ্য নেই রে মা। তুমি আমার সাথে আমাদের বাড়ি চলো চাচি। তোমার 3 মেয়ের জন্য 3টা কাঁঠাল নিয়ে যেও, চলো। বাপু রে, আমার তো কাঁঠাল কেনার মতো টাকা নেই, তোমাদেরও তো তেমন ইনকাম নেই। পয়সা ছাড়া তোর কাঁঠাল কি করে নেব বাপু? অন্যখানে বেচলে তাও কিছু পয়সা আসবে। থাক বাপু, আমি ও কাঁঠাল নিতে পারবো না। তোমার থেকে পয়সা কে চেয়েছে শুনি? আল্লাহ আমাদের আম কাঁঠাল গাছে এবার অনেক ফল দিয়েছে, সেখান থেকে তোমাকে 3টে কাঁঠাল দিলে কোনো ক্ষতি হবে না। আর এই যে বারান্দায় কিছু আমও রেখেছি, যাওয়ার সময় এগুলো নিয়ে যেও, মেয়ে 3টা খাবে। আগে আমি আমার বড় মেয়ে রহিমার বাড়ি থেকে ঘুরে আসি, তারপর 2 মেয়ের বাড়ি যাবক্ষণ। রহিমা, মা রহিমা, বাইরে মাটির হাঁড়ি পাতিল গুলোর এ অবস্থা কেন রে মা? আর তুই ঘরে বসে বসে এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? জামাই কি কিছু বলেছে নাকি রে মা? আমাদের সর্বনাশ হয়েছে মা, আমাদের সর্বনাশ হয়েছে। তুমি তো জানো, তোমার জামাই মাটির হাঁড়ি পাতিল বানিয়ে আমাদের সংসারটা চালায়। কিন্তু আজ কয়দিন ধরে একটানা বৃষ্টির কারণে
পাতিলগুলো শুকাতে পারছি না। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি, সবগুলো হাঁড়ি পাতিল বাইরে ভেঙে চুরে পড়ে আছে যে। তা জামাই বাবা জীবন এখন গেছে কোথায় শুনি? তিনি তো গ্রামের মোড়ল মশাইয়ের কাছে গেছে কিছু টাকা ধার চাইতে। ছেলেমেয়েরা আজ 2 দিন হলো চিড়ামুড়ি খেয়ে দিন পার করছে। আজ থেকে চিড়ামুড়িও শেষ। কি খেয়ে বেঁচে থাকবে বলো? এত ঝড় বৃষ্টির মধ্যে কি কোনো কাজ পাওয়া যায়? তোদের গ্রামের মোড়ল মশাই কি এমনি এমনি টাকা দেবে রে মা? আজকাল কোনো স্বার্থ ছাড়া কেউ কাউকে কোনো কিছু দেয় নাকি মা? সুদের ওপর আনতে গেছে। গ্রামের মোড়ল মশাই সুদের কারখানা খুলে রেখেছে মা। সেখান থেকে আমাদের মতো গরিবরা গিয়ে গিয়ে সুদের ওপর টাকা নিয়ে আসে। যখন ব্যবসা একটু ভালো হয় তখন টাকাটা তাকে সুদে আসলে দিয়ে আসতে হয়। যে সংসারে সুদ নেওয়ার অভ্যাস একবার হয়ে যায় সে সংসার বাঁচানো কঠিন হয়ে যায় রে মা। তোর বাবাকে দেখিসনি তিনি কিভাবে একের পর এক সুদের ওপর টাকা এনে চাষ করত? হ্যাঁ মা, তা তো দেখেছি। পরে ফসল কাটার পর অর্ধেকের বেশি ফসল তাদেরকে দিতে হতো। কি করব মা বলো? এত বড় সংসার কি করে চলবে কাজ ছাড়া? বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না। গরিবের কপালে সুখ হয় না মা। বাবার ঘরেও সুখ করতে পেলাম না, স্বামীর ঘরে এসেও পারলাম না। কাঁঠালটা ভেঙে তোর ছেলে মেয়েকে খেতে দে বাপু। মা, তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো যেন ভালোভাবে রোদ ওঠে, না হলে তো আমাদের না খেয়ে মরে যেতে হবে গো মা। ঠিক আছে রে মা, আমি দোয়া করব। এখন আমি আসি রে মা, তোরা ভালো থাকিস। আল্লাহ গো, আমার মেয়েটা অনেক কষ্টে আছে, তুমি দয়া করে বৃষ্টিটা থেমে দাও আর ঝলমলা রোদ দাও গো আল্লাহ। মেয়েটার সংসারটা বাঁচাও, আমার অভাবী মেয়েটার ওপর দয়া করো আল্লাহ। এরপর জমেলা বেগম তার মেজ মেয়ের বাড়িতে যায়। গিয়ে দেখে তার এই মেয়েটাও গলা ছেড়ে কান্না করছে। জমেলা বেগম ভীষণ চিন্তিত হয়ে পড়েন। মা রেখা, তোর কি হয়েছে মা? এভাবে কাঁদছিস কেন? তোদের চোখের পানি আমার সহ্য হয় না, তোরা এটা বুঝিস না। কি কারণে কান্না করছিস বাপু বল তো? আমার বাবা ছিলেন কৃষক, তাই তুমি তোমার মেয়েকেও কৃষকের সাথে বিয়ে দিয়েছো। দেখো এই ঘরে বিয়ে দিয়ে আমার কি হাল হয়েছে। কেন রে মা, কৃষকরা কি মানুষ নয় নাকি? তারা কি তাদের বউকে ভালো রাখতে পারে না? তুমি সত্য করে বলো তো, আমার বাবা কি তোমাকে ভালো রাখতে পেরেছে জীবনে? সারা জীবন অভাবে রেখেছে, ঠিক সেই একই অভাব আমার কপালেও জুটেছে। তোমার বাবার কথা বাদ দাও বাপু, সে তার মূর্খতার কারণে ছেলে মেয়েদের অভাবে রেখেছে। সেই একই অভাবে তো আমাকেও ফেলেছো। একজন কুড়ে আর অলস লোকের সাথে আমার বিয়ে দিয়েছো। কৃষিকাজ ছাড়া অন্য কোনো কাজ তার দ্বারা হয়ই না। সে যা ভালো মনে করে তাই করে। তা হ্যাঁ রে মা, তোর মন আজকে কি কারণে বিগড়ে গেল সেটাই বল তো দেখি। দেখি তোর জন্য কিছু করতে পারি কি না। তুমি তো জানোই সে কৃষিকাজ ছাড়া অন্য কোনো কাজ পারে না। আজ কয়দিন হলো জমিতে চারা লাগিয়ে এসেছে, কিন্তু রোদের তাপে চারাগুলো গজাতে পারছে না। বৃষ্টির দেখাই নেই এখন। তাহলে অন্য ব্যবস্থা করে পানি দিতে হবে, না হলে তো মাঠের ফসল ঘরে আসবে না রে মা। সে ব্যবস্থা করে কি করব বলো? আমাদের কাছে তো টাকা পয়সা নেই যে অন্যের থেকে পানি কিনে জমিতে দেব। সেজন্য তোমার জামাইকে বলেছিলাম কিছুদিন বাইরে কাজ করে এসো, তাহলে বৃষ্টি না হলে পানি কিনে দেওয়া যাবে, তবুও তো ঘরে ফসলটা আনতে পারবো। তোর কথাটাও তো মন্দ ছিল না। চিন্তা ভাবনা না করলে কি হয় নাকি বাপু? একদম তোর বাপের ধারা খারাপ পেয়েছে তোর স্বামীতে। কে শোনে কার কথা? একটা কথা বললে আরেকটা করে। জানি না গো মা, ফসলের জমির এবার কি হবে। চারা পানির অভাবে না গজালে সারা বছর বাচ্চা দুটো নিয়ে কি করে দিন পার করব। আমিও তো সেটাই ভাবছি। তোর বর গেছে কোথায়? আসার পর থেকে একবারও দেখলাম না। কোথায় আবার যাবে? হয়তো কোথাও আড্ডা দিয়ে বেড়াচ্ছে।
তার কি সংসার নিয়ে কোনো চিন্তা আছে নাকি? মা, তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো যেন ভালোভাবে বৃষ্টি দেয়। ও মা, দোয়া করবে তো? আমার কষ্ট যে আর সহ্য হচ্ছে না। জমেলা বেগম ছোট মেয়ে রিতার বাড়ি যাওয়ার পথে মহান আল্লাহ তাআলার কাছে বৃষ্টির জন্য দোয়া করে। দোয়া করতে করতে ছোট মেয়ের বাড়িতেই পৌঁছে যায়। কি ব্যাপার বাবা জীবন, এভাবে বাইরে মন খারাপ করে বসে আছো কেন বাপু? বৃষ্টির মধ্যে তোমার কি ঠান্ডা ঠান্ডা লাগে না নাকি? কি করব মা বলেন, আপনার মেয়ে তো ঘরে থাকতে দিল না, ঘর থেকে বের করে দিয়েছে। তা হঠাৎ তোমাকে ঘর থেকে বের করে দেওয়ার কারণ তো বুঝলাম না বাপু। আমার অত শান্তশিষ্ট মেয়েটার হঠাৎ কি এমন হলো? কি যে বলেন না মা, আপনার মেয়ে শান্তশিষ্ট এই কথা আপনাকে কে বলেছে? কয়দিন থাকুন তাহলে বুঝতে পারবেন আপনার মেয়ে কেমন। মা রিতা, তুই জামাই বাবা জীবনকে এভাবে বৃষ্টিতে বাইরে বের করে দিয়েছিস কেন বাপু? তোদের এমন অবস্থা হলো কবে থেকে? তোর কি বিবেক জ্ঞান একদম লোপ পেয়েছে নাকি? মা, ও মা, তুমি কান্না করছো কেন? দেখো আমার নানি এসেছে। ও মা, দেখো নানি এসেছে হাতে ইয়া বড় একটা কাঁঠাল নিয়ে। তো নানি আসলেই কি না আসলেই কি, বিয়ে দিয়েছে তো ভাঙ্গা বাড়ি আর ভাঙ্গা ঘর দেখে। আমাদের একটা বোনকেও তো ভালো ঘরে বিয়ে দিতে পারোনি। কত করে বললাম মা, এখন আমি বিয়ে করব না, আমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চাই, কিন্তু তুমি তো শুনলে না। তাই এখন কি তুই অন্যের পায়ে দাঁড়িয়ে আছিস নাকি বাপু? বিয়ের পরেও তোরা আমাকে শান্তি পেতে দিলি না গো। কত দূর থেকে এসেছি তোদেরকে এক নজর দেখবো বলে, সেখানেও শান্তি নেই। ওগো, দয়া করে মায়ের সাথে অমন ব্যবহার করো না। আমার উপর রাগ তুমি মায়ের উপর দেখিও না তো। এসেছে আমার দরদি মানুষ। তোমার মতো মানুষের সাথে যে আমি এখনো সংসার করছি, এটাই তো তোমার ভাগ্য। আর একটা কথা বললে পোতা দেখেছো, এই পোতা দিয়ে তোমার মুখ ছেঁচে দেব। কি রে রিতা, তুই আমার সামনে জামাই বাবা জীবনকে এভাবে কথা শোনাচ্ছিস? তোর এত সাহস হয়েছে কবে থেকে শুনি? কথা না শুনিয়ে উপায় আছে মা? আজ কয়দিন হলো যেমন বৃষ্টি তেমন রোদ, কোনো কাজই করতে পারছে না। কাজ না করলে সে মানুষকে কি বলবো তুমি বলো? মা, আপনি বলেন আমি কি করব? আপনি জানেন তো আমার বাপ দাদা 14 পুরুষ শ্রমের কাজ করে জীবন যাপন করেছে, এখন আমিও তাই করি। এই কাজ করার জন্য না রোদ না বৃষ্টি, এমন একটি আবহাওয়া লাগে। এখন এরকম আবহাওয়া না হলে কেউ শ্রমের কাজ করাতে চায় না। এটাতে আমার কি দোষ বলেন মা? তা তো বুঝেছি বাপু, কিন্তু এমন আবহাওয়া যদি না হয় তাহলে পেট তো আর বসে থাকবে না বাপু। সংসার তো চালাতে হবে, কোনো একটা কাজের বন্দোবস্ত করো বাপু। তুমি কাকে কি বলছো মা? ওই এক কাজ ছাড়া সে আর কোনো কাজই তো করতে পারে না। এখন তুমি বলো মা, এই অথর্ব লোকের সাথে আমি কি করে সংসার করি? সে এমন কাজ শিখেছে বছরে 6 মাস উপোস করা লাগে। তুমি আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য দোয়া করো যেন আবহাওয়া শীতল থাকে, না হলে এই মানুষের আশায় থাকলে আমাদের আর পেটে ভাত জুটবে না। বাবা, ও বাবা, একবার বাইরে এসে দেখো উঠোনে কত পানি জমেছে। এসো না একবার, এসো দেখো। নানি, তুমিও এসো। যেমন বাপ হয়েছে তেমনি তার মেয়ে। বলি তোর কি খেয়ে দিয়ে কাজ নেই? উঠোনে পানি জমেছে, এই খুশিতে বাপ বেটিতে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাক গিয়ে যা। ও বাবা, দেখো উঠোনে কই মাছ দেখা যাচ্ছে, মনে হয় বানের জলে ভেসে আসছে। ও মা, আমি বৃষ্টিতে ভিজে মাছ ধরি। হ্যাঁ, এটাই বাকি ছিল। বৃষ্টিতে ভিজে একটা কই মাছ ধরতে যা। কই মাছ ধরতে গিয়ে জ্বর বাঁধিয়ে বিছানায় পড়ে থাকবি, তারপর তোর অলস বাবা ওষুধও কিনে আনতে পারবে না, জ্বরও আর ভালো হবে না। তখন যেন আবার বলিস না মা আমার ভালো লাগছে না। কই রে মা, কোথায় মাছ? আমি তো দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে তোর মায়ের কথা শুনতে শুনতে কানের পরিবর্তে চোখের উপর প্রভাব পড়েছে। হ্যাঁ সেটাই, কাজ কাম না করলে বইয়ের কথা তো শুনতেই হয়। মা এসেছে, যাও এই বৃষ্টির মধ্যে যেখান থেকে পারো চাল নিয়ে এসো। আমরা না খেয়ে থাকতে পারি, কিন্তু আমার মাকে তো আর উপোস রাখতে পারি না। এই অসময় কি আমাকে চাল দেবে? তার থেকে জাল ফেলে মাছ ধরি, দেখি বড় কোনো মাছ পাই কিনা।
বাবা দেখো, মাছটা লাফ দিয়ে আমার কাছে চলে এসেছে। ও মা, মা দেখো আমি কত বড় মাছ ধরেছি, মাছটা আমার কাছে লাফ দিয়ে এসেছে। বাবা এখন উঠে এসো, বৃষ্টিতে ভিজলে আবার জ্বর চলে আসবে। ও মা, দেখলে কিভাবে আমি এই বাপ বেটিকে নিয়ে সংসার করি? তা তুমি আমার বোনদেরকে কেমন দেখলে শুনি? ওরা সেই কবে এসেছিল আমার বাড়িতে, বছর হতে চলল, আসার কথা আর মনেও করে না। আমাকে মনে হয় ওদের মনেও পড়ে না, তাই না মা? যার যার সংসার নিয়ে শেষে ব্যস্ত আছে রে মা, আছে ভালোই। তা তোরা সময় করে আমার বাড়ি থেকে ঘুরে আসিস বাপু। সেই গিয়েছিলি কবে? মাকে কি দেখতে মন চায় না নাকি? সেই কত দূর থেকে আমাকে এই বুড়ো বয়সে ছুটে আসতে হয়। তুমি একা মানুষ, যেখানে রাত সেখানেই কাট। আমরা গেলে বাড়িতে বাড়তি ঝামেলা ছাড়া আর কিছুই হবে না। তার থেকে বরং তুমি এসে এসে দেখে যেও। ও নানি, মা তোমার বাড়িতে যেতে চায় না কেন? আমার না তোমার বাড়িতে যেতে খুব ইচ্ছে করে, কিন্তু মা যেতেই দেয় না। ও নানি, আমি তোমার সাথে তোমার বাড়ি যাব, আমাকে নেবে? তোর স্কুল আছে না, নানি বাড়ি যাবি, এখন যেতে হবে না, যখন সময় হবে তখন আমি নিয়ে যাব। থাক রে মা, আমি এখন আসি, ভালো থাকিস তোরা। আবারও বলছি, সময় করে গিয়ে আমাকে দেখে আসিস। আমি কিন্তু আর সহজে আসতে পারবো না বাপু। ও মা, আল্লাহ তাআলার কাছে দোয়া করো যেন আবহাওয়াটা ঠিক থাকে। সনের কাজ, বেশি রোদ হলে খড়ি একদম শুকিয়ে যায়, আবার বৃষ্টি হলে কেউ কাজ দিতে চায় না। এমন অবস্থায় কিভাবে দিন পার করব বলো? আমাদেরকে তো না খেয়ে মরতে হবে। আমি আমার 3 মেয়ের অবস্থা তো দেখে এলাম, 3 জনের 3 রকমের দোয়াও করলাম, কিন্তু সে দোয়া একজনের উপকারে আসে তো আর 2 জনের ক্ষতিই হয়। তাই আমি ভাবলাম এবার থেকে দোয়া আর করব না। আল্লাহ তাআলা যেটা ভালো মনে করেন সেটাই হবে, মহান আল্লাহর ওপরে ছেড়ে দিয়েছি। দোয়া শুধু এটুকুই করব যেন আমার মেয়ে 3টা ভালো থাকে।